আজ আপনাদের শোনাব জয়দেব গুপ্তর লেখা গল্প তোরা। ছবিটা আমি কিনেছিলাম চূড়াহাটার মেলা থেকে। ছবিটার নিচে লেখা ছিল তোরা, যদিও কথাটার মানে বুঝিনি। ওটাকে বলে সাঁওতাল মেলা। কথিত আছে মারাংবুড়ো স্বপ্নাদেশে নাকি স্থানীয় লোকেরা এই মেলা শুরু করে। সেসব অবশ্য বহুদিন আগেকার কথা। ছবিটা দেখেই আমার চোখে কেমন যেন আকর্ষণ অনুভব করেছিলাম। এমনি সাধারণ হাতে আঁকা ছবি, পেন্সিল স্কেচ, এক সাঁওতাল যুবতী তার নিজস্ব ভঙ্গিমায়। জানি না সেই ছবির মেয়ের দেহ বিভঙ্গে চোখের তারায় কি আকর্ষণ ছিল। আমি কিনে এনেছিলাম, তারপর বাঁধিয়ে টানিয়ে রেখেছিলাম ঘরের দেওয়ালে। সেই ছবির মেয়েটির দিকে তাকালে কেমন যেন সারল্য আর নিঃশব্দ কামনার আবেদন অনুভব করতাম। চূড়াহাটার ঠিক একটু পরেই যে জঙ্গল শুরু হয়েছে, আমি সেই জঙ্গলের ফরেস্ট অফিসার। জঙ্গলের পাশেই আমার নিজস্ব কোয়ার্টার। চূড়াহাটার মাঠ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। কিছুটা দূরেই ফরেস্ট গার্ডদের লাইন। নির্জন, শান্ত, পাখির ডাকে মুখরিত, সবুজের সমারোহে উজ্জ্বল। আমি এই 32 বছর বয়সে এখনো অকৃতদার। এক পক্ষে ভালো, এই জংলি মানুষটার জংলি জীবনের সঙ্গে কোনো শহুরে মেয়েই হয়তো মানিয়ে থাকতে পারত না। এখন আমার আপনা হাত জগন্নাথ। চূড়াহাটায় প্রতি শনিবার হাট বসে। সারা সপ্তাহে রসদ কিনে আনি, তারপর সপাক রন্ধন। একজন সহকারী থাকার কথা, কিন্তু কেউ বেশি দিন টিকে থাকে না। আমিও মেনে নিয়েছি। এই শাল, পিয়াল আর মহুয়ায় ছায়া বনানী আমার বড় প্রিয়। দুটো বড় গাছের মাঝখানে একটা হ্যামক টানিয়েছি। শীতের দুপুরে আধো আলো আধো ছায় বই হাতে শুয়ে থাকি। আর সন্ধ্যার পর কোনো এমার্জেন্সি না হলে বই আমার প্রিয় বন্ধু। তবু মাঝে মাঝে মনে হয় একজন সহকারী থাকলে বড় ভালো হতো। অন্তত ঘরদোর পরিষ্কার করে দেওয়া বা একটু রান্না করে দেওয়া। আমার অনেকটা সময় বাঁচত, একটু ঝাড়া হাত পা হতাম। তাছাড়া রোজ রোজ নিজে রান্না করে খেতে একসময় বিরক্তি লাগে। গত সপ্তাহে চূড়াহাটের মাদুর পাটির দোকানদারের সঙ্গে গল্প করতে করতে বলেছিলাম একজন কাজের লোকের কথা, যে একটু ঘরদোর পরিষ্কার রাখবে, একটু রান্না করে দেবে। দোকানদার বলেছিল, ভাববেন না রেঞ্জার সাহেব, পেয়ে যাবেন। আপনার জাতপাতের বিচার আছে নাকি? মানে অন্য জাতের হাতে খাবার খান তো? উত্তরে বলেছিলাম, মনুষ্য জাতি হলে ভালো হয়। দোকানদার হেসে ফেলে বলেছিল, বুঝলাম। বেটা ছেলে নাকি বিটি ছেলে? একই উত্তর পুনরাবৃত্তি করেছিলাম। বলেছিলাম, মনুষ্য প্রজাতি হলেই চলবে। তৃতীয় দিন রাত্রে খবর এলো, একদল চোরা কাঠ শিকারী নাকি জঙ্গলে ঢুকেছে। ফরেস্ট গার্ডদের জানালাম, ওরা তৈরি ছিল। আমিও আমার রাইফেলটা নিলাম। দল চলল জঙ্গলের ভিতরে। টর্চ না জ্বালিয়ে নিঃশব্দে চললাম ভিতরের দিকে। কিছুটা যাবার পরেই একটা তীক্ষ্ণ পাখির ডাক শুনতে পেলাম। রাত্রে পাখিরা অমন করে ডাকে না। বুঝলাম ওরা বুঝতে পেরেছে আমাদের আগমন। শীষ দিয়ে ইশারায় জানিয়ে দিল ওদের সঙ্গীদের। তবু ধাওয়া করলাম, কিন্তু ধরতে পারলাম না। যাই হোক, সেদিন রাতটা প্রায় ভোর অবধি জঙ্গলেই কাটল। সাবধানের মার নেই। যখন কোয়ার্টারে ফিরলাম তখন সূর্য কিছুটা ওপরে উঠে গেছে। ঘুম কাটাতে স্নান করে নিলাম। কলকাতা অফিসে রিপোর্ট পাঠাতে হবে। আর ঠিক তখনই একটি মহিলা কণ্ঠের ডাক শুনলাম, রেঞ্জার সাহেব আছেন? আর বাইরে বেরোতেই একটা বিদ্যুৎ যেন ঝিলিক দিয়ে উঠল। শক খেলাম যেন। প্রায় 10 সেকেন্ড কোনো কথা বলতে পারলাম না। সামনে দাঁড়িয়ে আছে আমার ঘরের ছবিতে টানানো সেই সাঁওতাল কন্যা। বলল, সাহেব, আমি তোরা। আপনি কাজের লোকের কথা বলছিলেন মণ্ডল কাকুকে, উনি পাঠিয়েছেন। নিজেকে সামলে নিলাম। আচ্ছা, ভেতরে এসো। এই আমার ঘর। এটাকে একটু সাজিয়ে গুছিয়ে সাফসুতরো করে রাখতে হবে। আর তুমি রান্না করতে পারো? পারি। কি রান্না? বাঙালি রান্না সব পারি। 2-4টা অন্য পদও জানি। বেশ, তুমি থাকো কোথায়? চূড়াহাটের সাঁকোর ওপারে, সাঁওতাল পল্লীতে। ও বাবা, সে তো অনেক দূর। রোজ আসতে পারবে তো? হেসে ফেলল তোরা। বলল, আমি না থেমে একটানা 10 মাইল হাঁটতে পারি। আপনার বাড়ি আসতে আমার 15 মিনিটও লাগবে না। আচ্ছা, বুঝলাম। এবার বলো,
কত মাইনে নেবে? আমি তো কোনো দিন কোথাও কাজ করিনি, এখানে কোনো বাড়িতেই কাজের লোক রাখে না। বলা ভালো, কাজের লোক রাখার সামর্থ্য কারো বিশেষ নেই। তাহলে আপনিই বলুন। আমার একলার সংসার, কাজও অল্প। 2000 টাকা দিলে হবে, সঙ্গে তোমার দুবেলার খাবার। আচ্ছা ঠিক আছে, কবে থেকে আসবো? আজকে আমি ভীষণ ক্লান্ত, কাল সারা রাত ঘুম হয়নি, জঙ্গল পাহাড়ে যেতে হয়েছিল। আজ থেকে পারবে কি? ভাতে ভাত হলেও চলবে। পারবো। কোথায় কি আছে একটু দেখিয়ে দিন। হ্যাঁ, দেখিয়ে দেব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্ন আছে। তুমি এত পরিষ্কার বাংলা বলো কি করে? এখানকার বাসিন্দারা তো মিশ্র ভাষা বলে। আমি বাংলা মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি। বুঝলাম, তাই কেতাবি ভাষায় কথা বলতে পারো। তোরা বলল। আমারও দুটো প্রশ্ন। না, প্রশ্ন বলবো না, দুটো জিনিস জানতে ইচ্ছে করছে। বলো। এই এত বই আপনি পড়েন? আরও আছে কলকাতায়, সব তো আনতে পারিনি। যা আছে কম করে 150-200 বই হবে। হ্যাঁ, বই আমার সঙ্গী, ওটাই আমার সবচেয়ে ভালো বন্ধু। আর দ্বিতীয় যেটা জানতে চাই সেও বলো। এই ছবিটা আপনি কোথায় পেলেন? চূড়াহাটির মেলা থেকে কিনেছি। কিন্তু যেটা অবাক লেগেছে, এই ছবি আর তুমি, মানে তোমাকে দেখতে এই ছবির মেয়ের মতো। ওটা আমারই ছবি। মানে? গত বছর সাঁওতালি মেলায় কলকাতা থেকে একজন এসেছিলেন, ছবি আঁকেন। তিনি আমার ছবি আঁকতে চাইলেন। একভাবে একটুও না নড়ে আমাকে প্রায় 1 ঘন্টার বেশি বসে থাকতে হয়েছিল। তারপর তারপর জানি না, ছবি উনি আমায় দেননি, বলেছিলেন প্রদর্শনী করবেন। আমায় 20 টাকা দিয়েছিলেন, অথচ এটা ওই চূড়াহাটির মেলাতেই বিক্রি করা হয়েছিল। তাই হবে হয়তো। যাই হোক, কাজকর্ম বুঝিয়ে দিলাম, কোথায় কি আছে দেখিয়ে দিলাম। গতকালের ঘটনার রিপোর্ট কলকাতায় পাঠিয়ে একটা বই নিয়ে খাটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম ভাঙল তোরার ডাকে। রেঞ্জার সাহেব, কাজ হয়ে গেছে। রাতের জন্য রান্না করে ফ্রিজে তুলে দিয়েছি, খাবার আগে একটু গরম করে নেবেন। আচ্ছা, তোমার জন্য খাবার নিয়েছো? আজ থাক, কাল থেকে নেব। তোরা চলে গেল, কিন্তু কি একটা আবেশ রেখে গেল। ছবিটার দিকে তাকালাম, সেই অদ্ভুত আবেশটা আবার ফিরে এলো। এ যেন অকল্পনীয়। যাকে শুধু ছবিতে দেখেই কেমন একটা ঘোর লেগেছিল, সেই আজ সশরীরে আমার আঙিনায়। আমি দুশ্চরিত্র লম্পট নই, তাই হঠকারী কিছু ভাবতে পারি না, কিন্তু মনের গহনে যে অনুভব লুকিয়ে থাকে তাকে অস্বীকার করি কি করে? তোরা রোজই সকালে পৌঁছে যায়, নিজের মতো কাজ করে, রান্না করে। ওর রান্নার হাত খুব আহামরি না হলেও অখাদ্য নয়। আমি ওতেই খুশি। নিজের দুবেলার খাবারও নিয়ে যায়। আমিও আমার চাকরির দায়িত্ব, প্রকৃতি আর বই নিয়ে সময় কাটাই। একটু বেনিয়ম ঘটল কয়েকদিন পরে। এখানকার পঞ্চায়েত সদস্য বাবুরাম মান্ডির পোষ্যপুত্ররা জঙ্গলের মধ্যে বনভোজন করবে বলে আমার কাছে অনুমতি নিতে আসে। আমি গিয়ে বাবুরাম মান্ডিকে বোঝালাম, জঙ্গলের মধ্যে আগুন জ্বালানো নিষিদ্ধ। ও কিছু হবে না, ওরা সাবধানে করবে। বাবুরাম মান্ডি আমার কথা উড়িয়ে দিলেন। বললাম, জঙ্গলের সেই প্রবাদটা শুনেছেন নিশ্চয়ই, একটি বৃক্ষ থেকে লক্ষ লক্ষ দেশলাই কাঠি তৈরি হতে পারে, আবার একটি দেশলাই কাঠি শিখা লক্ষ লক্ষ বৃক্ষকে ধ্বংস করতে পারে। আপনি অত ভাববেন না, আমি ছেলেদের বলে দেব, ওরা কোনো ক্ষতি করবে না। আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেত, কিন্তু এটাও জানি আইনের রক্ষকরাও শাসকের বিরুদ্ধে কিছু বলে না। ওরা এখন আইনের রক্ষক নয়, নেতা সুরক্ষার দিকে বেশি আগ্রহী। তাছাড়া স্থানীয় মানুষের সঙ্গে বিবাদ করে থাকাও মুশকিল। তাই 2জন ফরেস্ট গার্ডকে অগ্নি নির্বাপক যন্ত্রসহ পাহারায় বসালাম, যাতে দুর্ঘটনা ঘটলে সামাল দেওয়া যায়। আমরা সরকারি কর্মচারী হয়েও আইনের সঙ্গে আপোষ করতে বাধ্য হই। এমনি করেই ভালো মন্দ মিশিয়ে জীবন প্রবাহ চলছিল। তোরা ছোট বয়স থেকে মাতৃহীন। ওর বাবা ভ্যান রিক্সা চালায়। ওর বাবাকেও একদিন দেখেছি, হাড্ডিসার চেহারা, সারাক্ষণ কাশছে। সেই কাশি শুরু হলে যেন থামতেই চায় না। কাছাকাছি হেলথ সেন্টার থেকে মাঝে মাঝে ওষুধ এনে খায়। কিছুদিন একটু ভালো থাকে, তারপর আবার।
প্রায় 1.5 মাস একটানা কাজ করার পরে হঠাৎ তোরা কামাই করলো। 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন এসে জানালো বাবার কাশির সঙ্গে ডালা ডালা রক্ত বেরিয়েছে, সাব ডিভিশনাল হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি কিছু টাকা পয়সা দিলাম ওষুধপত্র কেনার জন্য। বললাম বাবাকে সারিয়ে বাড়ি নিয়ে এসো, তারপর কাজে আসবে। কটা দিন আমি নিজেই চালিয়ে নেব। আরও 10 দিন পরে তোরা এলো। বাবা কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম। বাবা গত বুধবার মারা গেছে। সামাজিক নিয়ম অনুযায়ী কিছু ক্রিয়াকর্ম থাকে, সেগুলো সামলেছি। আজ থেকে আপনার কাজ করব। কাজে লাগলো তোরা, একটু বিষণ্ণ, তবু মুখ বুজে সব কাজই করলো। শুধু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দেখছিল। বললাম কিছু বলবে? না, তেমন কিছু নয়। ও, কিছু দরকার হলে বলতে পারো। তোরা কিছুক্ষণ ভাবলো, মনে হয় বলবে কি বলবে না ঠিক করতে পারছে না। তারপর বলল, মাকে তো ছোটবেলায় হারিয়েছি, একমাত্র সম্বল ছিল বাবা, তাকেও হারালাম। এখন তো আমি একলা ঘরে থাকি। খ্রিস্টান পাড়ার ছেলেগুলো এমন ইশারার অঙ্গভঙ্গি করে, খারাপ লাগে, ভয় করে। মনে মনে তোরা শরীরটাকে মনে করলাম। অমন আকর্ষণীয় দেহ সৌষ্ঠব যার, তার দিকে পৃথিবীর কুনজর পড়বে এটাই বাস্তব। রক্তলোলুপ নারী মাংসলোলুপ পিশাচরা ছড়িয়ে আছে সমাজের অন্দরে বাহিরে। বললাম, তোমার আর কোনো কাছের লোক আত্মীয় স্বজন নেই? তোরা তাকালো আমার দিকে, তারপর ধীরে ধীরে বলল, পৃথিবীতে আপন লোকের সংখ্যা খুব কম। তেমন বুঝলে তুমি আমার এই কোয়ার্টারেই থাকতে পারো। এখানে তো 2টো রুম আছে। আপনি খুব ভালো মানুষ, কিন্তু সমাজ সেটা জানে না, জানলেও স্বীকার করবে না। আমার জন্য আপনি বিপদে পড়ে যাবেন। এই গঞ্জ গ্রামের সামাজিক উৎসাহ যে কত খারাপ আপনি আন্দাজ করতে পারবেন না। তাহলে নিজের ভাগ্য নিজেকেই সামলাতে হবে। আমি আপনার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। আমি জানি আপনার থেকে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যাদের থেকে ক্ষতি হবার সম্ভাবনা তারাই কুৎসায় ভরে দেবে আপনাকে। আমার ভাগ্য তো এখন ঈশ্বরের হাতে, মারাংবুড়ো সহায়। কিন্তু তবু নিয়ম ভাঙতে হলো। সমাজের রক্তচক্ষুকে উপেক্ষা করে তোরা একদিন সারা রাত সারাদিন রইল আমার কোয়ার্টারে। সকাল থেকে জ্বরটা এসেছিল, দুপুরে সেটা আরও বাড়তে শুরু করলো। আমি তোরাকে ডেকে বললাম, ভাত খাবো না। কেন, কি হলো? তোরা, মনে হচ্ছে আমার জ্বর বেড়েছে। দেখি। তোরা আমার কপালে হাত দিল। এই প্রথম আমাকে স্পর্শ করলো তোরা। বলল, ও বাবা, এ তো ভীষণ গরম। ওই দেরাজের মধ্যে একটা প্লাস্টিকের বাক্স আছে, ওটা আনবে? হ্যাঁ, এনেছি। দেখো, ওর মধ্যে ক্যালপল 650 নামের একটা ওষুধ আছে। চিনতে পারবে? আমি ইংরেজি পড়তে পারি। একটা ট্যাবলেট দাও। ওষুধটা খেয়ে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে শুয়ে রইলাম। সময়ের জ্ঞান রইল না। হঠাৎ মাথায় হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি তোরা আমার দিকে উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছে। বলল, একটু কমেছে। থার্মোমিটার আছে? আছে, ওই দেরাজেই পাবে। থার্মোমিটার লাগিয়ে জ্বর দেখলে তোরা, একটু কমেছে, কিন্তু এখনো 102। কিছু খেতে ইচ্ছে করছে রেঞ্জার সাহেব? না। কটা বাজে তোরা? দুপুর 3টে। তুমি খেয়েছো? একটু পরে খাবো। না তোরা, তুমি না খেয়ে আছো কেন? খেয়ে নাও, বাড়ি যাবে তো? আপনাকে ওসব ভাবতে হবে না। একটু দুধ খাবেন? তাই দাও। এমনি করে যখন বিকেল 5টা বাজলো, জ্বরটা আবারও বাড়তে শুরু করলো। কেমন যেন আচ্ছন্ন হয়ে পড়ে আছি, কিছু ভাবতেই পারছি না। তবু তোরাকে বললাম, বিকেল হয়ে গেল, তুমি বাড়ি যাও তোরা। আমি তো মানুষ রেঞ্জার সাহেব। মানে? এই অবস্থায় একজন মানুষকে ফেলে চলে যাওয়া যায়? কিন্তু তোমার সমাজ? বাদ দিন, সমাজের বিধিনিষেধ বড় নাকি মানুষের কষ্ট? সারা সন্ধ্যা সারা রাত তোরা আমার মাথার পাশে বসে রইল। কতবার যে জ্বর দেখলেও জানি না, মাথায় জলপট্টি দিল। রাত্রে একটু দুধ খই এনে দিয়েছিল, একটুখানি খেয়েছি। তারপর সেই জ্বরের ঘোরে রাত ফুরিয়ে গেছে। সকালে জ্বরটা একটু কমেছে। তোরা বলল, ডাক্তার ডাকবো? কাকে পাবে? ডক্টর মিত্রর চেম্বার চেনো? হ্যাঁ, চিনি। আপনি শুয়ে থাকুন, আমি ডেকে আনছি। ডাক্তার এলেন, দেখলেন আমাকে, বললেন, এমন কিছু নয়, ঠান্ডা লেগে জ্বর হয়েছে,
ওষুধ লিখে দিচ্ছি, দুদিনেই ঠিক হয়ে যাবেন। আজ বিকেল অবধি থেকে তোরা নিজের বাড়ি গেল। বলল কাল সকালেই চলে আসবে। আমার জন্য খই দুধ রেখে গেল, একটা গ্লাসে নুন চিনির শরবত। বললাম তোরা চিন্তা করো না, এখন অনেকটা ভালো আছি। তৃতীয় দিনেই অনেকটা সুস্থ হয়ে গেলাম। তোরা বাথরুমে গরম জল দিয়ে গেল। বলল ঢেলে চান করবেন না, মাথা ধুয়ে গা স্পঞ্জ করে নিন। কিন্তু ঝামেলাটা ঘটলো আরও দুদিন পরে। খ্রিস্টানপাড়ার শিবু রাত 10টার সময় তোরার কাছে এসে বলল, কিরে তোরা কেমন ফুর্তি করলি? কিসের ফুর্তি? তোরা অবাক হয়ে জিজ্ঞেস করল। ওই যে রাত কাটিয়ে এলি। খবরদার শিবু, খারাপ কথা বলবি না। তাহলে আমাকেও দে। কি দেব? ওই রেঞ্জার সাহেবকে সেদিন রাতে যা দিয়েছিস। ইঙ্গিতটা বুঝতে তোরার 1 সেকেন্ড সময় লাগেনি। হাঁসুয়াটা ঘরের কোণে রাখা ছিল। বিদ্যুৎ চমকের মতো তোরার হাতে ঝলসে উঠল। বেরো এখান থেকে, বেরো, দূর হয়ে যা, না হলে হাঁসুয়ার এক কোপে। শিবু পালিয়ে গেল, কিন্তু জানিয়ে গেল এ ব্যাপার দেখে নেবে। পরদিন সকালে তোরা গেল মঞ্ঝির কাছে। মঞ্ঝি মানে গোষ্ঠী সর্দার। মঞ্ঝি তোরাকে বিশ্বাস করত। কালকের ঘটনা জানালো। মঞ্ঝি বলল, খ্রিস্টানপাড়ার শিবুর এত বড় সাহস, দেখাচ্ছি। ব্যাস, তারপর একদল সাঁওতাল গেল খ্রিস্টানপাড়ায়। অনেক তর্ক বিতর্ক হলো, চেঁচামেচি হলো, আর হলো গালাগালি আর তোরা চরিত্রহরণ। তোরা আর রেঞ্জার বাবুকে নিয়ে যেসব কটূক্তি উড়ে এলো সেগুলো অশ্রাব্য। এই ছোট জায়গায় কোনো কথাই চাপা থাকে না। খবর আমার কানেও এলো, তৎসহ কিছু অকথ্য ভাষ্য। এমনকি সাঁওতাল সম্প্রদায়ের মধ্যেও কেউ কেউ তোরাকে নষ্ট মেয়ে বলে ছাপ দিল। অথচ আমি জানি তোরার এইসব প্রাপ্য নয়। তোরা খুব ভালো মেয়ে। সারা রাত অনেক চিন্তা করলাম। ভোরবেলা একটা পাখির ডাকে ঘুম ভাঙল। বোধহয় বউ কথা কও পাখি। পাখি বলে গেল। পরদিন তোরাকে বললাম, তোরা একটা কথা বলি। হ্যাঁ বলুন। কোনো ভনিতা না করে সোজাসুজি বললাম, তোরা আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি হবে? চমকে উঠল তোরা। এ কি বলছেন সাহেব? এটা সম্ভব নয়। আপনি লেখাপড়া জানা শহুরে ভদ্রলোক, আর আমি একজন অনপঢ় সাঁওতালি মেয়ে। এটা হয় না। কোনো শহুরে মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে না। আমার এই জংলি চাকরি, এই জঙ্গলের মাঝে বাস। আর যদি কোনো মেয়ে রাজিও হয়, সে আমার জীবনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে না, হাঁপিয়ে উঠবে। সেটা হবে তার প্রতি আমার অবিচার। কিন্তু আপনার নিজস্ব সমাজ আছে, পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। আমি জানি কেউ এটা মেনে নিতে পারবে না। হ্যাঁ, তোমার কথা পুরোটা অস্বীকার করি না, তবে সমাজের কথা, আত্মীয় স্বজনের কথা ভাবি না। শুধু তুমি ভেবে দেখো, আমাদের জীবনে এর চেয়ে ভালো সমাধান কিছু হয় না। আমার বাবা মা অনুমতি দিলেই আমি আর অন্য কিছু নিয়ে ভাববো না। তোরা, আমি একবার বাড়ি যাই, বাবা মার সঙ্গে কথা বলি। 1 সপ্তাহ পরে ফিরে আসব। তবে সবচেয়ে আগে তোমার সম্মতি চাই। কি বলবো সাহেব, এত সুখ কি আমার সইবে? আমি এক অপয়া মেয়ে। জন্মের পরেই মাকে খেয়েছি, এখন বাবাকে হারালাম। বড় ভয় হয় সাহেব। তাহলে তোমার সম্মতি পেলাম। একটা কথা সাহেব, আমাকে আপনি আরও লেখাপড়া শেখাবেন। আপনাকে দেখে আমিও কেমন যেন বইকে ভালোবেসে ফেলেছি। স্কুল কলেজে না হলেও চলবে, শুধু আপনার কাছে শিখব, অন্তত যতটা যোগ্য হওয়া যায়। আমি জানি আমার বাবা মা তেমন গোঁড়া নয়। আমি বুঝিয়ে বললে হয়তো রাজি হবেন। ছুটি পাওনা ছিল, তাই 4 দিনের জন্য বাড়ি চলে গেলাম। 5ম দিনে যেদিন চূড়াহাটা ফিরলাম, মনে হলো জায়গাটা কেমন থমথম করছে যেন। কিছুটা গিয়েই মঞ্জির সঙ্গে দেখা। বলল, রেঞ্জার সাহেব, একবার থানায় বড়বাবুর সঙ্গে দেখা করুন। কি ব্যাপার? একটু অবাক হলাম। কি হয়েছে? আপনি দেখা করলেই জানতে পারবেন। কেমন যেন রহস্যময় কথাবার্তা। আমার বাড়ি ফেরার পথেই থানা। থানার আইসি মিস্টার পান্ডে আমার পরিচিত। আমি যেতেই বসতে বললেন। কি ব্যাপার পান্ডেজি? তোরা নামে একজন সাঁওতাল মেয়ে আপনার বাড়িতে কাজ করত? এখনও করে? কেন? গত শুক্রবার রাতে শি ওয়াজ ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। কি? খ্রিস্টানপাড়ার 3 জন ওর ঘরে ঢোকে,
তোরা কিছু বুঝে ওঠার আগেই হাত মুখ বেঁধে ফেলে, ওকে ধর্ষণ করে এবং তারপর ওর গলায় মিউরিয়াটিক অ্যাসিড ঢেলে দেয়। কি বলছেন? ওর সারা শরীরে আঘাতের চিহ্ন এবং মাথায় গভীর ক্ষত ছিল। বডি পোস্টমর্টমে গেছে। আর সাঁওতাল পাড়ার লোকেরা ওদের হাতে নাতে ধরে ফেলে। 3 জনই এখন লক আপে। একটু দাঁড়ান পাণ্ডেজি, আমি আমার রাইফেলটা বাড়ি থেকে নিয়ে আসি। আমি উঠে দাঁড়ালাম। উত্তেজিত হবেন না রেঞ্জার সাহেব, মাথা ঠান্ডা করুন। পাণ্ডেজি, মানুষের রক্তের স্বাদ পাওয়া বাঘকেও মেরে ফেলা আইন বিরুদ্ধ, আমি জানি, কিন্তু তাদের বাঁচিয়ে রাখাটাও আরও বেশি ভয়ানক। ওদের নামে যতগুলো কেস দেবার দিয়েছি, ওরা সহজে ছাড়া পাবে না। আর যদি কোনোভাবে ছাড়া পেয়ে যায়, আমি তো রইলাম। বাড়ি ফিরে অদ্ভুত এক ভাবনায় আচ্ছন্ন হয়ে রইলাম। কিছুই ভাবতে পারছিলাম না। এই জঙ্গলের শূন্যতা এখন আমার জীবনের শূন্যতাকে স্পর্শ করল। তোরা ছবিটার দিকে দেখলাম। তোরা এখনো হাসছে। তোরা বলেছিল সে নাকি অপয়া। না, তোরা, তোমার চেয়েও আমি আরও বেশি অপয়া। আমি যে তোমায় হারিয়ে ফেললাম তোরা। তোমাকে আমার জীবনে পাওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম, আর তখনই তুমি। আমারই চোখের জলে তোরার ছবিটা ঝাপসা হয়ে গেল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।